আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গোলাম মোস্তফা, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমরা আজকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে প্রথম অধ্যায়টি আলোচনা করেছি, আজকে আমাদের হবে দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমাদের যে অধ্যায়ের নাম সেটি হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যাপিং, অর্থাৎ বৈশ্বিক উন্নয়ন চিত্র। এই অধ্যায়ে আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। তো আসলে আমরা শুরু করি আজকের ক্লাসটা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ ইকোনমিক গ্রোথ। এই অধ্যায়ে আমরা প্রথমে আলোচনা করব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। এই প্রবৃদ্ধিটা কি সেটা আমাদের বুঝতে হবে। এই অধ্যায়ে মূলত প্রবৃদ্ধি নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তো এই প্রবৃদ্ধির সম্পর্কে আমাদের কিন্তু একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। তো আমরা যদি এক কথায় এটাকে বলতে চাই প্রবৃদ্ধি জিনিসটা কি, তাহলে যেটা হয় সেটা হলো জাতীয় আয় বৃদ্ধির প্রক্রিয়ায় বা বৃদ্ধির হারকেই প্রবৃদ্ধি বলে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস দেখিয়েছি, জাতীয় আয়ের বৃদ্ধির হার। আমরা জানি জাতীয় আয় কিন্তু জিএনপি বা জিডিপি সেটাই হোক, আমাদের দেশীয় উৎপাদন, অর্থাৎ আমাদের দেশের যে উৎপাদনটা হচ্ছে অথবা বাইরে থেকে যে উৎপাদনটা হচ্ছে, অর্থাৎ জিএনপি জিডিপি যেটাই হোক, তবে মূলত আমরা এটাকে জিএনপিটাই বেশি কাউন্ট করব। এই জাতীয় উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে বলছি প্রবৃদ্ধি। এবং জাতীয় উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে তার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পাবে আমাদের দেশের মাথাপিছু আয়ও। অর্থাৎ জাতীয় আয়ের সাথে আমাদের যেমন মাথাপিছু আয় সম্পৃক্ত, ঠিক জাতীয় উৎপাদনের সাথেও কিন্তু আমাদের মাথাপিছু আয়টি সম্পৃক্ত। অর্থাৎ আমরা যাই বলি না কেন, জাতীয় আয়, জাতীয় উৎপাদন কিংবা মাথাপিছু আয়, এই তিনটি বৃদ্ধির প্রক্রিয়াই কিন্তু হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও একটু বিশ্লেষণ করি তাহলে কিছু জিনিস পাবো। এটি একটি চলমান প্রক্রিয়া। অর্থাৎ প্রবৃদ্ধি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, কেননা প্রতি বছর যদি প্রবৃদ্ধি বাড়তে থাকে, জাতীয় আয়টা বাড়তে থাকে, তাহলে এটা কিন্তু স্টপ হবে না। এটা সবসময় কিন্তু সময়ের ব্যবধানে বৃদ্ধি পেতেই থাকবে। এবং প্রবৃদ্ধিটার আরেকটা বৈশিষ্ট্য যদি আমরা এটি বলি, এটা কিন্তু একটি পরিমাণগত ধারণা। আমরা এর আগে উন্নয়ন যেটা পড়েছিলাম, সে উন্নয়নে কিন্তু আমরা দেখেছিলাম যে পরিমাণের সাথে সাথে কিন্তু এর সামাজিক আচরণগুলোও কিন্তু, যেগুলো পরিমাপ করা যায় না অর্থাৎ গুণগত, সেগুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা মূলত ধরে নিব এটি একটি পরিমাণগত ধারণা, অর্থাৎ এটি পরিমাপযোগ্য। তো আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে এটি ক্লিয়ার করি, অর্থাৎ প্রবৃদ্ধিটা কাকে বলছি, কিভাবে পরিমাপ করছি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু এই অধ্যায়টি আমাদের কাছে খুব সহজ লাগবে আর কি। তো দেখো, আমরা ধরে নিলাম 2018 সালে, আমরা একটি উদাহরণের সাহায্যে প্রবৃদ্ধিটা ব্যাখ্যা করব। 2018 সালে কোনো একটি দেশের বা বাংলাদেশেই আমরা ধরে নিই জিএনপি ছিল 4,000 কোটি টাকা, 4,000 কোটি। সেটা 2019 সালে এসে সেই জিএনপিটা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 4,500 কোটি টাকা। তো এমন ভাবে আমরা কিন্তু দেখছি এখানে যে আমাদের জিএনপি কিন্তু পূর্বের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে 500, কিন্তু এই পুরো 500টাই কিন্তু প্রবৃদ্ধি না। আমরা কিন্তু বলেছিলাম জাতীয় আয়ের বৃদ্ধির হার, অর্থাৎ এখানে একটা অনুপাতকে ব্যাখ্যা করছি আমরা, এবং শতকরা সেটা আমরা সবসময় করব কিন্তু শতকরায় করলে জিনিসটা আমরা বুঝতে পারবো যে 100 জাতীয় আয়, যখন আমাদের জাতীয় আয় 100 তখন কতটুকু বৃদ্ধি পাবে। এছাড়াও আমরা চাইলে শতকরা ছাড়াও করতে পারি। তো দেখো, আমরা ইকোনমিক গ্রোথ
গ্রোথ রেটটা কীভাবে নির্ণয় করছি, ওয়াই এন মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল ওয়াই নট। এখানে ওয়াই নট হলো ভিত্তি বছরের জাতীয় আয়, ভিত্তি বছরের ন্যাশনাল ইনকাম, অর্থাৎ যেটা আমরা দেখব 2018 সাল। কেননা আমরা যে 2019 সালেরটা বের করছি, এই 2019 সালেরটা কি কার উপর বা কার সাথে তুলনা করে আমরা বলছি যে 500 কোটি টাকা এখানে বৃদ্ধি পাচ্ছে, সেটা হলো 2018-কে দেখে আমরা বলছি। যদি এখানে এটা না থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে কতটুকু বৃদ্ধি পাইছে। অর্থাৎ আমরা কিন্তু 2018 যেহেতু 4000, এইটার সাথে তুলনা করে আমরা বলছি যে এখানে 500 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তো এইটা হলো সেই ভিত্তি বছর, অর্থাৎ 2018 সালের জিএনপিটা, এটার মান হবে তোমার 4000 কোটি। এবং ওয়াই এন হলো যেটা চলতি বছর, আমরা কিন্তু 2019-এরটা বের করছি, 19 সালের প্রবৃদ্ধি যেহেতু বের করছি, এটা হবে এর বর্তমান অবস্থা, অর্থাৎ চলমান বছর যেটাকে আমরা বলে থাকি। তো এইটা হলো চলতি বছর, চলতি বছরের ন্যাশনাল ইনকাম অথবা জিএনপি, আমরা জিএনপিও বলতে পারি যে জিএনপি। এটা হলো কত, 4500। আমরা যদি এই দুইটা মান এখানে বসিয়ে দেব এবং শতকরা প্রকাশের জন্য আমরা এখানে কি করে দেব, একটা 100 দিয়ে দেব। তাহলে দেখো এখানে কত হয়, 4500 বিয়োগ 4000 ডিভাইডেড বাই 4000 গুণন 100। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমাদের আসে এটা 12.5, আমরা কি করে দেব, পার্সেন্ট দিয়ে দেবো। অর্থাৎ আমরা বলতে পারি 2018 সালের তুলনায় 2019 সালে প্রবৃদ্ধি হয়েছে 12.5%। অর্থাৎ আমরা এটাও বলতে পারি যে পূর্বের তুলনায় আমাদের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে 12.5%। তো এটাই হলো এই কোশ্চেনটা যদি এভাবে আসে তোমাদের, যে প্রবৃদ্ধি বলতে কি বুঝো, এর পরিমাপ আলোচনা করো বা এটা কীভাবে পরিমাপ করা যায়। এই পরিমাপের সূত্রই কিন্তু আমি এখানে দিয়েছি, তোমরা এই সূত্র দিয়ে যদি উদাহরণ নিয়ে একটু ব্যাখ্যা করে দাও তাহলেই কিন্তু এর পরিমাপটা হয়ে যাবে। তো জাতীয় আয়ের প্রবৃদ্ধির পরে আমরা আরেকটি কোশ্চেন নিয়ে টপিকস আলোচনা করব। সেই কোশ্চেনটা এরকম আসে, অর্থনৈতিক প্রবৃদ্ধির 4টি চাকা ব্যাখ্যা করো। এখানে 4টি চাকা বা বলতে আমরা কি বুঝি সেটা একটু আমরা দেখি। অর্থনৈতিক প্রবৃদ্ধির 4টি চাকা, আমরা কিন্তু আগেই বলেছি এটি চলমান প্রক্রিয়া। এই প্রশ্নটা কিন্তু এরকমও আসে, চালিকা শক্তি, অর্থাৎ চাকাকে আমরা আরেকটা কথা বলছি চালিকা শক্তি। আমরা যদি এই প্রশ্নটা এভাবেও আসে, অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিগুলো ব্যাখ্যা করো, তাহলে কিন্তু এই একই উত্তর হবে। আমরা যদি এই চালিকা শক্তিগুলোকে ব্যাখ্যা করি, তাহলে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন দেশের উন্নয়নকে পর্যবেক্ষণ করে গবেষণা করে উনি দেখেছেন যে এই 4টা জিনিসের উপরেই কিন্তু, 4টা জিনিসের উপরে না, মূলত প্রধানত এই 4টা জিনিসই হলো এর চালিকা শক্তি, অর্থাৎ এই 4টি চাকার উপরেই প্রবৃদ্ধিটা চলমান। সেই 4টি চাকার নাম আমরা লিখছি। এর প্রথমটাকে আমরা বলছি মানব সম্পদ, মানব সম্পদ। আমরা দ্বিতীয়টাকে বলছি প্রাকৃতিক সম্পদ, আমরা থার্ডটা নিচ্ছি মূলধন গঠন, এবং চতুর্থ যেটা সেটাকে আমরা নিচ্ছি প্রযুক্তি। এই 4টি চাকার উপর কিন্তু নির্ভর করেই আমরা বলবো যে অর্থনীতিটি চলমান। তাহলে এটাই কিন্তু চালিকা শক্তিটা আমাদের মনে রাখতে হবে। প্রশ্নে অনেক সময় কিন্তু চালিকা শক্তি কথাটা আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না 4টি চাকা এবং চালিকা শক্তি কিন্তু একই প্রশ্নের উত্তর। তো দেখো প্রথমেই আমরা যেটা আলোচনা করব 1 নম্বর, সেটা হলো মানব সম্পদ। আমরা মানব সম্পদ সম্পর্কে আগেও জেনেছি। মানব সম্পদ হলো
শুধু জনসংখ্যা বৃদ্ধিই কিন্তু মানব সম্পদ না, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেলেই যে তোমার মানব সম্পদ বৃদ্ধি পাবে এরকম ধারণা না। সেই মানব সম্পদ অর্থাৎ সেই দেশের মানুষটি কতখানি দক্ষ বা কতখানি কারিগরি জ্ঞান সম্পন্ন বা উৎপাদনশীলতায় তাদের অবদানটা কতটুকু, এটার উপরে কিন্তু নির্ভর করে মানব সম্পদ। যদি একটি দেশে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং সেই দেশের জনগণগুলো যদি শিক্ষিত না হতে পারে, কারিগরি দিক থেকে দক্ষ না হতে পারে, তারপরে তোমার প্রযুক্তিগত জ্ঞান না থাকে, তাহলে জনসংখ্যা যতই বৃদ্ধি পাক না কেন ওই দেশে মানব সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে না। তাহলে মানব সম্পদ বলতে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো যে জনসংখ্যা না, বরং যতটুকু জনসংখ্যা আছে এই জনসংখ্যাটা কি শক্তিরূপে কাজ করছে কিনা, অর্থাৎ তারা উৎপাদনশীল কিনা, শিক্ষিত কিনা, অভিজ্ঞ কিনা, কারিগরি জ্ঞান সম্পন্ন কিনা। আমরা যদি এই মানব সম্পদটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখব 1 নম্বরে আমরা যে কথাটা বলবো দক্ষ ও অভিজ্ঞ শ্রমের যোগান। অর্থাৎ এই মানব সম্পদ বৃদ্ধির জন্য আমাদের কি কি করণীয় সেটা কিন্তু আমরা এখানে একটু আলোচনা করে দিব। তো দেখো আমরা প্রথমে লিখেছি দক্ষ এবং অভিজ্ঞ শ্রমের যোগান বৃদ্ধি, অর্থাৎ আমরা এমন শ্রমের যোগান দিব যারা কিনা দক্ষ এবং অভিজ্ঞ। শুধুমাত্র লোক থাকলেই কিন্তু কাজ হবে না, সেই লোকগুলো অবশ্যই কি থাকতে হবে, দক্ষ এবং অভিজ্ঞ থাকতে হবে। আমরা দ্বিতীয় যেটা পড়ব সেটা হলো শিক্ষা ব্যবস্থা আধুনিককরণ, অথবা এটাকে আমরা আরেকটা ওয়ার্ড উচ্চারণ করতে পারি যুগ উপযোগী করা। অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের দ্বিতীয় যে ব্যবস্থাটা নিতে হবে সেটা হলো আমাদের শিক্ষা যে ব্যবস্থাটা সেটা আধুনিক সমাজে যেন তাল মিলে চলতে পারে, অর্থাৎ যুগ উপযোগী হয়ে থাকে, সেটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। পুরনো আমলের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখানে কার্যকর হবে না। দিন যেরকম চেঞ্জ হচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, এগুলো চেঞ্জ করেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটাও চেঞ্জ করতে হবে, অর্থাৎ আধুনিকরণ করতে হবে। 3 নাম্বার যেটা আমরা দেখব স্বাস্থ্য সচেতন ও পুষ্টি জ্ঞান দান। কোনো মানব সম্পদ দক্ষ, অভিজ্ঞ কিংবা সে শিক্ষা গ্রহণ কতটুকু কার্যকর হবে তার জীবনে, এটা কিন্তু নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর, অর্থাৎ তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে। একটা লোক যদি স্বাস্থ্য সচেতন না হয় তাহলে কিন্তু সে দক্ষ হতে পারবে না, কেননা তার শরীর তাকে সাপোর্ট করবে না। এই জন্য তার কিন্তু অবশ্যই এই জ্ঞান থাকতে হবে যে তার কোন খাবার খেলে তার ক্ষতি হবে, কোন কাজ করলে তার ক্ষতি হবে, বা কী খাবার খেলে তার পুষ্টি হবে, এটা কীভাবে রিকভারি হবে, এভরিথিং তার কিন্তু জানা থাকতে হবে। এইসব জ্ঞান যদি, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে যদি জ্ঞান আমরা দান করে দিই তাহলে একটি দক্ষ মানব সম্পদে আমরা গড়ে তুলতে পারবো। তারপরে আমরা যেটা বলছি সেটা হলো নিয়মানুবর্তিতা, অর্থাৎ ডিসিপ্লিন সম্পর্কে জ্ঞান ও বজায় রাখার উপায়। দক্ষ মানব সম্পদ গঠনের অন্যতম একটা গৃহীত পদক্ষেপ হলো আমাদের নিয়মানুবর্তিতা, অর্থাৎ আমার ডিসিপ্লিনটা মেনে থাকতে হবে। কোন সঠিক সময়ে সঠিক কাজ করার যে অভ্যাস সেটা আমাদের গড়ে তুলতে হবে, তা না হলে কিন্তু আমাদের দক্ষ মানব সম্পদ কখনোই গঠন হবে না। তো দেখো আমরা এই মানব সম্পদ সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং এই মানব সম্পদ কীভাবে বৃদ্ধি করা যায় সেইভাবে কিন্তু আমরা এই 4টা নিয়ে আলোচনা করলাম। আসলে 4টা পয়েন্টের ভিতরে আমাদের বেশি আলোচনায় আসবো না, কয়েকটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করে দেব। এরপরে যেটা আমাদের আসে সেটা হলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? এই প্রাকৃতিক সম্পদ নিয়ে যেগুলো আমরা বুঝি, আমরা একটি দেশের জমি, বন অঞ্চল, আবহাওয়া, নদী, পথঘাট ইত্যাদি, এগুলোই কিন্তু এই দেশের প্রাকৃতিক সম্পদ। তাছাড়া এ দেশের যে বিভিন্ন ধরনের খনি পাওয়া যায়, কয়লা, তেল, এইগুলোর পর্যাপ্ততার উপরেই কিন্তু একটা দেশের প্রবৃদ্ধিটা নির্ভর করে। তো দেখো আমরা এই প্রাকৃতিক সম্পদের মধ্যে
কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করব এবং কোন জিনিসগুলো বা প্রাকৃতিক সম্পদগুলোর কেমন ব্যবহার থাকবে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমরা যদি আরও একটু আলোচনা করি প্রাকৃতিক সম্পদকে নিয়ে, যে একটি বৃহদায়ন শিল্প স্থাপনের জন্য কিন্তু প্রাকৃতিক সম্পদের কোনো জুড়ি নেই, অর্থাৎ তেল, কয়লা, শক্তি যেগুলো পাওয়া যায় এগুলো প্রাকৃতিক সম্পদ থেকেই কিন্তু পাওয়া যায়। অর্থাৎ যে দেশে প্রাকৃতিক সম্পদ যতখানি সমৃদ্ধ সেই দেশ কিন্তু প্রবৃদ্ধিটা তত তাড়াতাড়ি অর্জন করতে পারবে। তো সেটার মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট লিখে এখানে আলোচনা করব। দেখো, তার মধ্যে আছে জমি ও জমির উর্বরতা। অর্থাৎ একটি দেশের জমি যদি উর্বর থাকে সেখানে ফলন ভালো হবে, অর্থাৎ জাতীয় উৎপাদনটা বেশি হবে, তাহলে আমরা বলতে পারবো সেখানে প্রবৃদ্ধিও বেশি হয়েছে। এই জমি ও জমির উর্বরতাটা এটি কিন্তু অবশ্যই একটি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত। আমরা যতই যা প্রয়োগ করি না কেন, একটি দেশে যদি প্রাকৃতিকভাবে সে দেশের জমি উন্নত না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই সেটাকে উন্নত করতে পারবো না। কৃত্রিম উপায়েও কিন্তু করাটা একটু কঠিন ব্যাপার। দ্বিতীয় যে আমরা পড়ব মাটির গুণাগুণ। অর্থাৎ উর্বরতার সাথে সাথে আমাদের এটাও জানতে হবে সেই মাটির গুণাগুণটা কেমন, অর্থাৎ সেই মাটিটি কোন ফসল বা কোন জিনিস উৎপাদন, কোন পণ্য উৎপাদনে সেটি সঠিক, সেটাও কিন্তু নির্ভর করবে মাটির গুণাগুণের উপরে। মাটি যতই উর্বর হোক না কেন, একটি ফসলের জন্য কিন্তু সব মাটি একই রকম ফলস্রোত না। এই জন্য মাটির গুণাগুণটা প্রাকৃতিক সম্পদের মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা হলো আমাদের প্রবৃদ্ধি অর্জনের সহায়ক হিসেবে কাজ করতে পারে। তারপরে হলো, দেখো আমরা 3 নম্বর যেটা আলোচনা করব সেটা হলো খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো কয়লা বা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এই খনিজ সম্পদগুলো গ্যাস আমি একটু আগে বলেছি বৃহদায়ন শিল্পের জন্য কিন্তু খনিজ সম্পদ থেকেই এর শক্তিগুলো পাওয়া যায়, অর্থাৎ কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তো যে দেশে খনিজ সম্পদ যত বেশি রয়েছে সেটার প্রবৃদ্ধির চাকা কিন্তু ততখানি সচল। আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা অর্থনীতির চাকা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ চালিকা শক্তি। তো খনিজ সম্পদ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি চালিকা শক্তি। যে দেশে যত বেশি পরিমাণ খনিজ সম্পদ বিদ্যমান সেই দেশে কিন্তু তত বেশি প্রবৃদ্ধি দেখা দেয়। তবে এখানে আরেকটি বিষয় হলো, অবশ্যই প্রাকৃতিক সম্পদের একটি পূর্ণ ব্যবহার হতে হবে, কারণ যে কোনো দেশে যদি সম্পদ থেকেও যায় কিন্তু আমরা যদি এটাকে ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু এই থাকা না থাকা কিন্তু সমান। যার জন্য আমরা পূর্বেই কিন্তু আলোচনা করে ফেলেছিলাম মানব সম্পদ, অর্থাৎ মানব সম্পদ যদি দক্ষ হয় তাহলে তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেটা প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। আমরা 4 নাম্বারটা পড়ব জ্বালানি তেল। জ্বালানি তেল আমাদের একটি শক্তি সম্পদ। যে দেশে জ্বালানি তেল বেশি তার প্রবৃদ্ধিও কিন্তু তত বেশি। এবং আর একটা মনে রাখতে হবে, জ্বালানি তেল দিয়ে কিন্তু বর্তমানে ইঞ্জিনগুলো বা মিল ফ্যাক্টরিগুলো বা গাড়ি পরিবহন সেবাগুলো কিন্তু মূলত তেলের উপরেই নির্ভরশীল। এই তেলগুলো যত বেশি থাকবে সে দেশের ট্রান্সপোর্ট ব্যবস্থা তত ভালো হবে, তার শিল্পায়ন তত ভালো হবে। আমরা এরপরে যেটা আলোচনা করব তার আগে একটু বলে দিই যে এই প্রাকৃতিক সম্পদ কিন্তু একটি দেশে চালিকা শক্তি হিসেবে আছে, কিন্তু মনে রাখতে হবে এই প্রাকৃতিক সম্পদকে পূর্ণভাবে ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন মানব সম্পদ। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হলো মূলধন গঠন। মূলধন গঠন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ মূলধন যখন আমরা কথাটা বলবো তখন মাথায় একটু এভাবে এনে নেব যে এমন সব দ্রব্য বা যন্ত্রপাতি, যেসব দ্রব্য উৎপাদন বা মেশিনারি উৎপাদন অন্য উৎপাদনে কাজে লাগে। যেমন একটা মেশিন যদি আমরা উৎপাদন করি, এই মেশিনটা কিন্তু অন্য একটা প্রোডাক্ট উৎপাদনের জন্য কার্যকর। তো এই মেশিনটাই হলো এক প্রকার মূলধন। অর্থাৎ মূলধন বলতে আমরা বুঝাবো যে যন্ত্রপাতি উৎপাদনের যে যন্ত্রপাতি সেটি কিন্তু আমরা এখানে মূলধন বোঝাবো। এই মূলধনের ক্ষেত্রে আমরা যেরকম
ধরে নিব যে মূলধন কিভাবে আসলে প্রবৃদ্ধিতে সহায়ক, যেটা আমাদের আলোচনার বিষয় চালিকা শক্তিটা। তো সেটা আমরা একটু আলোচনা করি। এক হলো কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক, অর্থাৎ মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। মূলধন গঠন পূর্বের তুলনায় আমাদের দেশে যদি মূলধন বৃদ্ধি পায় বা মূলধন গঠন হার বেশি থাকে তাহলে অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি পেলেই কিন্তু আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে, ফলে কিন্তু আমাদের প্রবৃদ্ধি অর্জন হবে। দ্বিতীয়টা আমরা যেটা পড়ব সেটা হলো উৎপাদন কৌশলের উন্নয়ন ঘটায়। অর্থাৎ বিভিন্ন উৎপাদন মেশিন দ্বারা আমরা যে বৃহদায়ন, আমি একবারে লিখে নিই তোমাদের, বৃহদায়ন উৎপাদন সুবিধা। অর্থাৎ একটা দেশে যদি মূলধন বৃদ্ধি পায় তাহলে উৎপাদন কৌশলের উন্নয়ন ঘটায়, কেননা হাতে কাজ করে এবং মেশিন দিয়ে কাজ করার কিন্তু ডিফারেন্স রয়েছে। অর্থাৎ হাতের কাজ যতখানি নিখুঁত হবে তার চেয়ে বেশি কিন্তু মেশিনারি হবে। এক হলো উৎপাদন কৌশল উন্নয়নের মাধ্যমে তার উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে, আর অন্যটা হলো এক শ্রমিক দিয়ে, অর্থাৎ শ্রমের বিকল্পে যদি আমরা মূলধনকে ধরি, সেই মূলধন আমাদের বৃহদায়ন শিল্পে বেশি কার্যকর, কেননা শ্রমিক বা শ্রমিকের মজুরি দেওয়ার চেয়ে আমরা যদি একটা মেশিন স্থাপন করে দিই বা মূলধন দিয়ে এই ব্যবসাটা করি তাহলে কিন্তু উৎপাদনটা বেশি এবং খরচও কম হবে। এভাবে কিন্তু আমাদের জাতীয় আয়টা বৃদ্ধি পাবে। তো আমরা আজকে এই তিনটি আলোচনা করলাম এবং চতুর্থ যেটি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো তোমরা এই চারটির মধ্যে যে প্রযুক্তিটা রয়েছে এই প্রযুক্তিটা একটু কিন্তু ভিন্ন আঙ্গিকে প্রভাব রয়েছে। এই প্রভাবগুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তোমরা দেখো, এক নাম্বার যেটা আমি বলছি সেটা হলো, ধরো বিদ্যুৎ আবিষ্কার। এই বিদ্যুৎ আবিষ্কার আমরা প্রযুক্তিকে ধরে নিলাম যে প্রযুক্তি একটা আবিষ্কার হলো বিদ্যুৎ উৎপাদন। আর প্রযুক্তি বলতে কিন্তু যে আমরা লোহাটাকে বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছি তা কিন্তু না। এটা কিন্তু এমন একটা গুণাগুণ বোঝাবে বা এমন একটা প্রক্রিয়া বোঝাবে যেটা কিনা চলমান। যেমন চলমান রয়েছে আমাদের এই বিদ্যুৎ, আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এই বিদ্যুৎ আবিষ্কার, এই বিদ্যুৎ আবিষ্কারের ফলে দেখো, যদি বিদ্যুৎ আবিষ্কারটা না হতো তাহলে কিন্তু আমাদের দেশে কম্পিউটার আবিষ্কার হতো না, বা টিভির দরকার ছিল না, বা লাইট হতো না, বা অন্যান্য মেশিনারিজ হতো না। অর্থাৎ এইটা আবিষ্কারের ফলে, এই প্রযুক্তিটা ব্যবহারের ফলে আমরা কিন্তু একটা উদাহরণস্বরূপ ধরে নিলাম কম্পিউটার। আমরা কম্পিউটারের প্রযুক্তিতে, অর্থাৎ নতুন একটা প্রযুক্তি ব্যবহার করা শিখলাম, সেটা হলো কম্পিউটার। এই যন্ত্রটা আবিষ্কারের ফলে আমরা দেখা গেছে আরও কাজটি সহজ হয়ে গেল। লক্ষ লক্ষ হিসাব সে 1 মিনিটেই বা ন্যানো সেকেন্ডে সে করে ফেলতে সক্ষম, এমন কম্পিউটারের আবিষ্কার হলো এবং এই কম্পিউটার কিন্তু আমাদের উৎপাদন কার্যে ব্যবহৃত হলো। এই কম্পিউটার যখন আমাদের আবিষ্কার হয়ে গেল তখন কিন্তু আমরা আরেকটি জিনিস আবিষ্কার করলাম, সেটা হলো ইন্টারনেট। এখন ইন্টারনেট ছাড়া আসলে পুরো যুগটাই অচল। তো দেখো, প্রযুক্তি কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, চলমান একটা প্রক্রিয়া, এটা কিন্তু থেমে নেই। এবং এই ইন্টারনেট যখন আবিষ্কার হয়ে গেল তখন আমরা কিন্তু এই ইন্টারনেটকে আরও সহজে পকেটে রাখার জন্য আমরা ইউজ করছি স্মার্ট অথবা অ্যান্ড্রয়েড ফোন। তাহলে এই প্রযুক্তিটা কিন্তু কোনো স্থির প্রক্রিয়া না, অর্থাৎ প্রযুক্তি যতখানি উন্নত হচ্ছে উৎপাদনও কিন্তু তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। এই বিদ্যুৎ আবিষ্কারের ফলে যেরকম উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এবং এই বিদ্যুৎ আবিষ্কারকে কেন্দ্র করে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে আমরা আবিষ্কার করেছি কম্পিউটার। এই প্রযুক্তি যখন আমরা ব্যবহার করা শিখলাম তখন উৎপাদন আরও বেশি বৃদ্ধি পেল, অর্থাৎ জাতীয় আরও বেশি বৃদ্ধি পেল, প্রবৃদ্ধি হতে থাকলো। কম্পিউটারের সাথে সাথে আমরা ধরে নিলাম ইন্টারনেট, যখন ইন্টারনেট আসলো তখন কাজটি আরও সহজে হয়ে গেল, আরও বৃদ্ধি পেল। এইভাবে করে কিন্তু একটা মার্কেটটা, এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতির যে চারটি চাকাই কিন্তু প্রবৃদ্ধি অর্জনে সহায়ক। তো তোমরা ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো করে
বোঝার চেষ্টা করবে। এছাড়া বইয়ে আরও সুন্দর করে দেয়া আছে, তোমরা একটু বই পড়লেও এটা বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। তবে ডেভেলপমেন্ট ইকোনমিক্স কিন্তু একটু বুঝার ব্যাপার আছে, এটা যদি তোমরা একটু বুঝে নিতে পারো, এটা একটু যদি বুঝে লিখতে পারো তাহলেই কিন্তু তোমাদের নাম্বারটা পাওয়া যাবে, এবং এটা না বুঝে পড়লে তোমাদের কাছে কিন্তু আসলে অনেক কঠিন মনে হবে। তো যাই হোক, আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো, এবং এটি নিয়ে একটু প্র্যাকটিস করবে, বই পড়বে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।